আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ২৬ মার্চের মধ্যে প্রকাশ হবে তাদের তালিকা, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠে সরকারকে হটাবে জনগণ, আশা মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীকে করা কটূক্তি প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল। বিচারপতি পুত্রের গাড়ি চাপায় আহত মনোরঞ্জন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ১২ দিনেও মামলা নেয়নি পুলিশ। বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তার মেয়ে পুলিশ সার্জেন্ট মহুয়া। বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির ১০ বছর করে কারাদণ্ড, প্রত্যেকের ৫০,০০০ টাকা জরিমানা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর একটি নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে রবি অথবা সোমবার আলোচনায় বসছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে প্রথম আলোচনা হওয়ার কথা রয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩১টি দলের সাথেই আলোচনা হবে। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এজন্য একদিনে একাধিক দলের সাথে বৈঠক হতে পারে এবং এটা নিয়ে কাজ করছে বঙ্গভবন। প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন আরও বলেন, সংলাপের মাঝামাঝি পর্যায়ে সরকারি দল আওয়ামী লীগের সাথে সংলাপ হতে পারে। এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতিকে সিসি ও অনধিক ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। বর্তমান ইসির ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যে রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। হাইটেক পার্ক সহ বাংলাদেশের আইটি খাতে বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিয়া মারি রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনের সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের রপ্তানি পণ্যের উল্লেখযোগ্য গন্তব্যস্থল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি এই সুযোগ কাজে লাগাতে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। করোনার টিকা সংগ্রহে সহযোগিতা প্রদান এবং কোভ্যাক্সের মাধ্যমে ২০ লাখ টিকা উপহার দেয়ায় ফ্রান্সের সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে। শ্রদ্ধা জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকেও। এদিকে ২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বাঙালির ইতিহাসে বেদনাবিধুর আরেক অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটিতে সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল SM সালাউদ্দিন ইসলাম, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পক্ষে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দুর্ভাগ্য, আশ্রয়রত দেশসমূহ এখনো তাদের দেশের আইনের কথা বলে বুদ্ধিজীবীদের আমাদের কাছে হস্তান্তর করছে না বলেই এখনো তাদের ফেরত এনে ফাঁসির আদেশ কার্যকর করা যায় নাই। তো আমাদের সরকারের চেষ্টা অব্যাহত আছে। আওয়ামী লীগের পক্ষে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ দিবসের শপথ হিসেবে ষড়যন্ত্র মোকাবেলার শপথের কথা জানান তিনি। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই বাঙালি জাতি তার নবতর সোপানে এগিয়ে যাবে। এই হলো এবারে বুদ্ধিজীবী দিবসের
প্রত্যয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলের নূর তাপসও। যুদ্ধাপরাধের বিচার সম্পূর্ণ করার দাবিও জানান তিনি। রাজাকার আলবদা আল শামস এখনও লুকিয়ে আছে, সুতরাং এই বিচার কার্যক্রম পূর্ণাঙ্গ সম্পন্ন হয়নি। জাতির এখন দাবি যে এই বিচার কার্যক্রম যেন পূর্ণাঙ্গ সম্পন্ন হয়। পরে রায়েরবাজার বধ্যভূমিতে দিবসটি উপলক্ষে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমাদের বর্তমান সরকার জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে এখনো চেষ্টা করছে যে এই মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করার। স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করেছিল তাদের অনেকে সেখানে লুকিয়ে আছে, তাদের সন্তানেরা সেখানে আছে, তারা সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ আবারও মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে এবং স্বৈরাচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব বলেন, যে লক্ষ্যে বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন সেই গণতান্ত্রিক রাষ্ট্র এখনো গড়ে তোলা যায়নি। তিনি বলেন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে বন্দী করে রেখেছে সরকার। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। যে উদ্দেশ্যে বুদ্ধিজীবীরা আত্মদান করেছেন তা এখনো বাস্তবায়ন হয়নি। আমরা 50 বছর পূরণ করতে চলেছি এই বছরে। দুর্ভাগ্যের কথা, 1971 সালে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং আমাদের অগণিত শহীদ প্রাণ দিয়েছে, আমাদের বুদ্ধিজীবী মহল তারা প্রাণ দিয়েছেন, দুর্ভাগ্যক্রমে সেই মুক্তিযুদ্ধের লক্ষ্য গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সব কিছুকে ভুলুণ্ঠিত করে দিয়ে এখন এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসক গোষ্ঠী তারা আজকে বিভিন্নভাবে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার যে আশাকাঙ্ক্ষা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, তা ভুলুণ্ঠিত করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে বর্তমান শাসক গোষ্ঠী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘ কয়েক বছর ধরে মিথ্যা সাজানো মামলায় তাকে আটক করে রাখা হয়েছে এবং এখন এই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। আমরা বারবার বলেছি যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য, কিন্তু এই গণবিরোধী সরকার, স্বাধীনতা বিরোধী সরকার, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু নয় কাউকেই তারা এখানে রাজনীতি করতে দিতে চান না। আমরা আশা করছি যে জনগণ তারা আবারও মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবেন এবং এই দানবীয় একটি স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার, জনগণের পার্লামেন্ট এবং একটি মুক্ত রাষ্ট্র, একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানায় জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদিতেও সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই দিবসে শহীদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব তুলে ধরেছেন সবাই। ৭১-এর মুক্তিযুদ্ধের শেষ ভাগে নিশ্চিত পরাজয় জেনে এদেশের দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছিল শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী সহ অসংখ্য বুদ্ধিজীবীকে। জাতির এই সূর্য সন্তানদের হারানোর বিষাদময় দিনে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধ। 14ই ডিসেম্বর বাংলাদেশের মেধাবী যারা ছিলেন সন্তানেরা, তাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়েছে, নির্মমভাবে হত্যা করেছে। এই জায়গায় মানুষের আত্মা এখানে রয়ে গেছে, তাদেরকে সম্মান জানানোর জন্য। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। মানবিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা, এই বিষয়গুলো যখন উন্নয়নের সাথে সম্পৃক্ত হবে তখনই মূলত এই
আমাদের এই মহান বিজয় দিবস, যেটিকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বলছি, সেটি সার্থক হয়। এই দিনে শহীদ পরিবারের সদস্যরাও তাদের স্বজনদের স্মরণে ছুটে আসেন এই বধ্যভূমিতে। স্বাধীনতার 50 বছর পরও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির নানা অপতৎপরতা দেখে উদ্বেগ প্রকাশ করেন তারা। যে 1971 সালে সুপরিকল্পিতভাবে যে জেনোসাইড হয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি অত্যন্ত জরুরি, সে ব্যাপারে সকলের সজাগ হওয়া দরকার। তাদেরকে স্মরণ রাখবার জন্যে, সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রাখবার জন্যে সেই রকম একটি তালিকা আমাদের দাবি। মুক্তিযুদ্ধের বেদনামাখা আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে অনেক অভিভাবক তাদের সন্তানদেরও নিয়ে আসেন এই বধ্যভূমিতে। আমার বাচ্চাটা খুব আগ্রহ প্রকাশ করছে যে সে দেশ সম্পর্কে কিছু জানতে চায়, কিছু দেখতে চায়, এই কারণে আমি ওকে নিয়ে আসছি। জ্ঞানী গুণী মনীষী যারা ছিল তাদের সবাইকে এখানে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে এবং তাদের এখানে ফেলে রেখে যায়। আমি তাদের স্মরণে আজকে ফুল দিতে এসেছি। 1971 সালের বিজয়ের ঠিক আগ মুহূর্তেই স্বাধীনতা বিরোধী আলবদর আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এখানে এনে নির্মম নৃশংসভাবে হত্যা করেছিল। স্বাধীনতার 50 বছর পর সর্বস্তরের মানুষ এখানে আসেন তাদের শ্রদ্ধা জানাতে। তাদের প্রত্যাশা শুধু কোনো বিশেষ দিনে নয়, শহীদদের যে আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা বুকে ধারণ করেই বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, রায়ের বাজার বধ্যভূমি, ঢাকা। এদিকে যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন জায়গায় পালন হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর বেদনায় সূর্য সন্তানদের স্মরণ করে গোটা জাতি। চট্টগ্রামে শহীদ মিনার ও বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। সকালে পাহাড়তলী বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এর আগে রাত 12:01 থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। সিলেটে জাতির সূর্য সন্তানদের স্মরণে সকাল থেকে মহানগরীর চৌহাট্টার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে খুলনার গলনামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। মুক্তিযোদ্ধা সংসদ ও সিটি মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্তম্ভ, শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার কবর ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। বরিশালে দিবসের প্রথম প্রহরে টর্চার সেল ও বৌদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এদিকে রংপুরে স্থানীয় টাউন হল বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে শহীদদের স্মৃতিচারণ করে হয় আলোচনা সভা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জয়পুরহাটে পাগলা দেওয়ান ও করই কাদিপুর বৌদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা। ফরিদপুরে শহরের স্বাধীনতা ভাস্কর্য বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে হয় আলোচনা সভা। বাগেরহাটে শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। যশোর শহরের রায়পাড়া বৌদ্ধভূমিতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরায় শহীদ মিনারে শ্রদ্ধা ও আলোচনা সভা হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, দিনাজপুর, মেহেরপুর সহ সারা দেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হচ্ছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি বক্তব্য ব্যাপক আলোচনা সমালোচনার পর বক্তব্যটির জন্য ক্ষমা চেয়ে তা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলাল জানান, প্রিয় স্বদেশ ভূমি থেকে 1000 মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। তার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সঙ্গত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার তাকে দূরে রেখেছে। তারপরও দেরিতে জেনেছেন অতীতে তার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে। আলাল বলেন, দীর্ঘ 49 বছরের রাজনৈতিক জীবনে ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি ও বিশ্বাসে তিনি আঘাত করেননি। তবুও মানুষ হিসেবে ভুলের ঊর্ধ্বে নন তিনি। কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সকলের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার করার কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের করা একটা পুরনো কটূক্তি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চে প্রতিবেদনের বিষয়ে বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি জানান, পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, ম্যারেজ সার্টিফিকেট, হাসপাতালের তথ্য ও এসএসসির নিবন্ধনের নথি হাইকোর্টে এসেছে। বিভিন্ন জায়গায় তার যে জন্ম তারিখ দেওয়া হয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে গত 13 জানুয়ারি খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্টরা হাইকোর্টে এই নথিপত্র দাখিল করেন। বিভিন্ন রকম জন্মদিন দিয়ে যে একটা প্রশ্ন জনগণের মনে হয় যে আসল জন্মদিনটা কোনটা, আসলে 15ই আগস্ট বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধুকে যে নারকীয় যে হত্যাকাণ্ড ঘটেছে সেই দিন খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। তবে সেই জন্য জনগণ জানতে চায় যে আসলে খালেদা জিয়ার জন্মদিন কোনটি। শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ জানান, বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার সকালে হাসপাতালে আসেন ওবায়দুল কাদের। তবে তার ব্যথা কমে গেছে, অক্সিজেন স্যাচুরেশনও ভালো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শঙ্কামুক্ত। তার চিকিৎসায় 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠনের কথাও জানান বিএসএমএমইউ ভিসি। এদিকে অহেতুক নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এর আগে 2019 সালের 3 মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। এনজিওগ্রামে ধমনীতে 3টি ব্লক ধরা পড়লে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 2 মাসেরও বেশি সময়ে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। উনার স্বাভাবিকভাবেই একজন বয়স্ক ব্যক্তির ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, অ্যাজমাটিক থাকে, তো এগুলা ওষুধে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। উনি শঙ্কামুক্ত, ওনার জন্য সবাই দোয়া করবেন। বিচারপতির পুত্রের গাড়ি চাপায় আহত মনোরঞ্জন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অবস্থা গুরুতর হওয়ায় এরই মধ্যে কেটে ফেলা হয়েছে তার এক পা। ঘটনার 12 দিন পরও মামলা নেয়নি পুলিশ। উল্টো চলছে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা। বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আহত মনোরঞ্জনের মেয়ে পুলিশ সার্জেন্ট মহুয়া। এসএম ফয়েজের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2 ডিসেম্বর রাত 2টা কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন মনোরঞ্জন। রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় ইউটার্ন করার সময় পেছন থেকে হঠাৎ মোটর বাইককে ধাক্কা দেয় একটি গাড়ি। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। অভিযোগ উঠেছে ওই গাড়িটি চালাচ্ছিলেন এক বিচারপতির ছেলে। আহত অবস্থায় মনোরঞ্জনকে নেওয়া হয় হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় কেটে ফেলা হয় তার এক পা। ঘটনায় বিচারপতির ছেলের বিএমডব্লিউ গাড়িটি জব্দ করা হলেও অজানা কারণে ছেড়ে দেয় পুলিশ। বাংলাদেশে যদি গভর্নমেন্ট যদি সুস্থ বিচার করে, যদি বাংলাদেশে যদি বিচার বলে কিছু থাকে তাহলে বিচার অবশ্যই হবে। বিচার এমন না যে শুধু যারা প্রভাবশালী তারা মনে করেন যে আপনার আইনের ধোয়া ছোঁয়ার বাইরে ওনারা চলে যাবে, আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যাবে, এমন না। তারাও যেন বিচারে আওতাভুক্ত হয়। অপরদিকে বাবাকে বাঁচাতে হাসপাতালের বারান্দায় ঘুরছেন পুলিশ সার্জেন্ট মহুয়া। মনোরঞ্জনকে পুঙ্গু হাসপাতাল থেকে নেওয়া হয় বারডেমে। সেখানে আইসিইউতে চলছে তার চিকিৎসা। আমার বাবা যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত পাঞ্জা লড়তেছে, সেখানে আমি কি করে চিন্তা করি যে 5 লাখ টাকা বা 10 লাখ টাকার বিনিময়ে আমি নেগোসিয়েশনে আসবো? কেন ভাই?
বেঁচে থাকলে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু বাবা আমার ফেরত আসবে না। ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাইছে ব্যাপারে গতিতে, তারপর এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, শুধু তো আমার বাবা না, আমার পুরো পরিবারটাই পঙ্গু হয়ে গেছে। এই অবস্থায় দেখা গেছে যে আমার বাবা যদি এখন এই মুহূর্তে ধরেন যদি বেঁচেও থাকে, তারপরেও তো উনি পুরো মানে জীবনটাই ওরা হুইল চেয়ারে পার করতে হবে। মনোরঞ্জনের মেয়ে পুলিশ কর্মকর্তা মহুয়ার প্রশ্ন, প্রভাবশালী ব্যক্তি বড় নাকি আইন? এটা তো অনেক উপর লেভেলের ব্যাপার স্যাপার। দেখা যাবে যে তুমি কোর্টে দৌড়াদৌড়ি করবা, তারপর মামলা করবা, হয়তো বা তোমার থানায় মামলা হবে না, কোর্টে মামলা হবে। ওর তো 3 মাস, এরপরে ওরা মামলা খারিজ করে নিয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। তারপর দেখা যাবে ছেলে যদি দেশের বাইরে থাকে, চলে গেছে, এরপরে দেখবে যে ভুলেই গেছে, আর কেউ মানে কোনো মিডিয়াও কাভারেজ করবে না, আর কেউ এটা নিয়ে কথাও বলবে না। আর তুমি কতদিন দৌড়াবা? তুমি দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে নিজে থেকেই সরে পড়বা। ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা তার। তারপর তো অলরেডি প্রচন্ড প্রেশার যে আমি আমার ডিপার্টমেন্টের ইমেজ ক্ষুণ্ণ করতেছি, ইমেজ নষ্ট করতেছি। বাট আমার ডিপার্টমেন্টের ইমেজের ব্যাপার তখনই আসবে যখন আমি আমার জায়গা থেকে ন্যায় বিচারটা পাবো, বা হচ্ছে আমার জায়গা থেকে আমার যেটা প্রাপ্য বা আমার ন্যায্য অধিকার যেটা, সেটা আমি আদায় করতে পারবো। এখন আমি আইনের লোক হয়ে যদি মনে করেন যে এই ন্যায় বিচারটা না পাই, সাধারণ জনগণ ধারের কাছেও ফিরতে পারবে না। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। টোটাল পারিপার্শ্বিক দেখে আমরা মামলার রেকর্ড বা বিষয়গুলো আসে, আর যেহেতু সে পুলিশ সদস্য, এই বিষয়টা তো কেয়ারিং এর আমাদের আরো বেশি থাকবে। মনোরঞ্জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 আসামিকেই 10 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 3 মাস করে কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার সকালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবদিন এই রায় ঘোষণা করেন। 13 আসামির সবাইকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পর্যবেক্ষণে বিচারক বলছেন যে এই যে বা নারকীয়ভাবে বিভৎস করে ধর্ষণ চেষ্টা করছে, এই বিচারক ফাইন্ডিংসে বলছেন যে এটা তাদের জন্য শাস্তি কম, কারণ যেহেতু সর্বোচ্চ শাস্তি এটা, এছাড়া আদালতের কিছু করার ছিল না, এর চেয়ে বেশি শাস্তি হওয়া উচিত ছিল বলে আদালত মন্তব্য করছেন। প্রত্যেককে 10 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে, প্রত্যেকে 50,000 টাকা জরিমানা আদেশ দিয়েছেন, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দিয়েছেন। মামলার রায়ে অত্যন্ত খুশি। ভিকটিমের হাজব্যান্ড সাইফুল ইসলাম সুমন, সেও আমার এই আসামিদের নাম বলেন নাই, কোনো সাক্ষী আমার নামটা বলে নাই, আমার এই 2 জন আসামির নাম রাসেল এবং সোহাগ। তারপরে বিজ্ঞ ট্রাইব্যুনাল যে অতিরঞ্জিত যে আমার জাজমেন্টটা দেওয়া হলো, আমি এটার বিরুদ্ধে সংক্ষুব্ধ, আমি মহামান্য হাইকোর্টে তার বিরুদ্ধে প্রতিকার ব্যবস্থা নেব। কি কারণে তাকে সাজা দেওয়া হলো এটা আমাদের বোধগম্যতার বাইরে, আমরা এই রায় সংক্ষুব্ধ, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত আপিল করব। গেল বছরের 2 সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলু সহ 14-15 জনের একদল দুর্বৃত্ত ওই নারীর ঘরে ঢুকে তার স্বামীকে মারধর করে। পরে ওই নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা এবং পুরো ঘটনার ভিডিওচিত্র ধারণ করে আসামিরা। ঘটনার 32 দিন পরই অভিযুক্তরা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে ওই বছরের 4 অক্টোবর দেলোয়ার বাহিনীর 9 সদস্যের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীরা। 24 মার্চ এই মামলায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে এ রায়ে সন্তুষ্ট নয় ভুক্তভোগী, আশঙ্কা করছেন তার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে। আমি এই রায় খুশি নাই, এরা যেন যাবাজীবনে যেন এদের সাজাই হয়, মৃত্যুর একদিন আগে কোনো হাইকোর্টের তো যেন জামিন নিয়ে আসতে না পারে। আমি সরকারের কাছে আবেদন এই জিনিসটাই আশা করি। ওদের বয়ে কোনো কিছু মুখ খুলি নেই, আমি সবসময় আল্লাহর দরবারে কাঁদছি। আল্লাহ আমার চোখের পানির জবাব আল্লাহ দিয়েছে। এখন এটা কি মানুষের কাছে এটা বিচার হলো? এরা কদিন পরে বাইরে হইতো আমার জীবনটা শেষ করে দিবে, আমার সন্তানের জীবনটা শেষ করে দিবে। নিরাপদ জীবনযাপনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনায় একদিনে আরও 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত 3 জনের মধ্যে 2 জন পুরুষ আর 1 জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট 28,034 জনের মৃত্যু হলো। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে 1 জন করে করোনায় মারা গেছেন। 22,870 জনের নমুনা পরীক্ষায় আরও 295 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে পর্যন্ত 15,80,005 জন করোনা আক্রান্ত হলেন। একদিনে সুস্থ হয়েছেন 247 জন, মোট সুস্থ 15,44,664 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.29, সুস্থ 97.76% আর মৃত্যু 1.77%।
বগুড়া সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত দগ্ধ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের ঘটনার রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে এরই মধ্যে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক। মঙ্গলবার বেলা 11:30টার দিকে হঠাৎ আগুন লাগে আদমদিঘির সান্তাহারের তিলকপুর সড়কের হরির মোড় এলাকার BIRS প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায়। পরে খবর পেয়ে নওগাঁ এবং বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 12টি ইউনিট প্রায় 2.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় 5 শ্রমিকের লাশ। তাদের পরিচয় জানা যায়নি, জানান বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল মানিক। এদিকে উদ্ধার লাশগুলো DNA টেস্টের পর বুঝিয়ে দেওয়া হবে স্বজনদের। র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে যেন যুক্তরাষ্ট্র সরে আসে সেই প্রচেষ্টা চালাবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি জানান, দুঃখজনক এই ইস্যুতে আলোচনা অব্যাহত থাকবে, প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন সম্পর্কেও। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের 3 দিনের ঢাকা সফর নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা প্রতিনিয়ত তাদের সাথে বিভিন্ন ইস্যুতে আলাপ করতেছি, এই সব কিছুই না জানিয়ে হঠাৎ করে এইরকম সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এটা আলোচনা করে ওদের সাথে আলোচনা করে, কারণ আমেরিকার সব সিদ্ধান্ত সঠিক এমন না, আপনার সেই বুড়ি এক্সাম্পল আছে। আমরা আলোচনা করব এবং আশা করি তারা ওই দেশটা পরিপক্ক লোকজন আছেন, জ্ঞানী লোক আছেন, তারা তখন তাদের অবস্থা পরিবর্তন করবে। আমরা সেই প্রচেষ্টাই চালাবো, তাদের সাথে আমরা আমাদের আলোচনা অব্যাহত থাকবে। মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে 3 দিনের অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি পরিদর্শন করে কথা বলেন ডিএমপি কমিশনার। জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও তারা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে জানান তিনি। 15 ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসবেন, তাই HSC পরীক্ষার্থীদের সকালে সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার আহ্বান জানান শফিকুল ইসলাম। জাতীয় সংসদ ও প্যারেড গ্রাউন্ডে যেসব দর্শনার্থী যাবেন তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থাটি 4 স্তরে থাকবে। এটিতে আমাদের পুলিশের পাশাপাশি ডিএমপির পাশাপাশি আর্ম পুলিশ ব্যাটালিয়ন, SSF, PGR, এই যে 4টি মানে মূলত নিরাপত্তার যে ব্যবস্থা সেটির পাশাপাশি আমাদের প্রতিটি ভেন্যু আগের থেকেই SSF এবং আমাদের SB, র্যাবের ডগ স্কোয়াড, আমাদের ডগ স্কোয়াড, তারপর বোম সুইপিং যে আমাদের সরঞ্জাম আছে সেগুলো দিয়ে প্রতিটি ভেন্যু আমরা সুইপ করব নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলাকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল 4টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃত্যুর ঘটনা ঘটে। মেঘলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বলে দাবি করেছে, তবে মেঘলার পরিবার একে হত্যা বলে দাবি করেছে। মেঘলাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। মেঘলার শরীরে অনেক আঘাতের চিহ্নও রয়েছে। দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, সামনে কোনো সংকট হবে না। মঙ্গলবার সচিবালয়ে সারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। কৃষিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এটিকে কাজে লাগিয়ে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে কোথাও এলাকা ভেদে বিচ্ছিন্নভাবে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে। সরকার কঠোরভাবে বিষয়টি মনিটর করছে বলেও জানান কৃষিমন্ত্রী। ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, রাজনৈতিকভাবেও বিরোধীরা সুযোগ নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, সারের উৎপাদন, আমদানি ও মজুতে কোনো সমস্যা নেই, সারের কোনো ঘাটতিও নেই। সরকার সার পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে। কোনো ডিলার সারের দাম বেশি নিলে তার সদস্যপদ বাতিল করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সামান্যতম আমাদের মজুদের কোনো সমস্যা নাই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং পাইপলাইনে যেটা রয়েছে আগামী জুলাই পর্যন্ত আমাদের কাছে পর্যাপ্ত সারের মজুদ থাকবে এবং বেশি থাকবে। যে মাঠ পর্যায়ে আমাদের
কৃষি কর্মকর্তা, একদম ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা উপজেলা লেভেলে, তারা যেন সার্বক্ষণিক মনিটরিং করে প্রস্তুত থাকে এবং যে সকল ডিলার এবং যে সকল বিক্রেতা দোকানদার বেশি দামে বিক্রি করবে তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। রাজধানীর আজিমপুরে দেয়াল চাপায় শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন অধিকার ফাউন্ডেশন ও শিশু জিহাদের বাবা নাজির হোসেনের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার সহ 8 বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 9 নভেম্বর রাজধানীর আজিমপুরের শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে ছেলে জিহাদকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। এ সময় কলোনির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে শিশু জিহাদ। এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। এই ইনঅ্যাকশন এবং নেগলিজেন্সের বিরুদ্ধে 1 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না এই মর্মে একটি রুল ইস্যু করেছে এবং এই রুলটা 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। শিশুটি মারা গেছে। শিশুটি একটি নৈশ কেন্দ্রে পড়াশোনা করত। শিশুর বাবা অত্যন্ত দরিদ্র এবং ওরা পান বিক্রেতা। এই শিশুদের নিজেরা মামলা মোকদ্দমা পরিচালনা করার ক্ষমতা নাই বিধায় মানবাধিকার প্রতিষ্ঠান এই মামলাটা করেছে। আমি গেছি বাসায় লেগে মানুষ মরা মানুষ জিন্দু হয়ে যায় মেডিকেলের ভিতরে, ওই হিসাব করে আমি লিয়ে গেছি। লিয়ানোর বাদে যা শুনি যে আমার ছেলে মারা গেছে। পুলিশ কনস্টেবল পদে মেধা তালিকায় শীর্ষে থেকেও ভূমিহীন হওয়ায় খুলনার মিম আক্তারকে কেন নিয়োগ দেয়া হচ্ছে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। বুধবার এ বিষয়ে আদেশ হওয়ার কথাও রয়েছে। পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় প্রথম হন মিম আক্তার, কিন্তু জেলায় জমি না থাকায় তার চাকরি হয়নি। এতে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতিরা বলেছেন, ঠিকানা না থাকলে চাকরি হবে না এটা হতে পারে না। কোথায় তারা উৎসাহ দেবে তা না করে নিরুৎসাহিত করছে, এমনটা হতে পারে না। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসব মন্তব্য করে আদেশ দেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে জানাতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে আদালত। মিম আক্তারের জন্ম খুলনায়, জন্ম সনদও খুলনা সিটি কর্পোরেশনের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশে চিকিৎসা দেওয়ার দাবিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। মঙ্গলবার খিলক্ষেত বটতলায় থানা বিএনপির কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, আন্দোলনের বিকল্প নেই, তাই রাজপথের আন্দোলন ছাড়া সরকার বেগম জিয়াকে মুক্তি দেবে না। আন্দোলনের মাধ্যমেই চেয়ারপারসনকে মুক্ত করতে হবে। সদস্য সচিব আমিনুল হক নেতা কর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, দলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরাই কমিটিতে স্থান পাবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর আলম মারফত সহ মহানগর উত্তরের নেতারা। সোহরাব খান স্বপনের সঞ্চালনায় সম্মেলনের সভাপতিত্ব করেন হাজী এস এম ফজলুল হক। এবার আরো কিছু খবর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও গরিব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকার আদিবাসীদের সংগঠন ঢাকা মহানগরী সমিতি। রাজধানীর নয়াবাজারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে রিহার্সেল বা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের রানওয়েতে এই রিহার্সেল হয়। বন্ধু প্রতিম 6 দেশ এবং বাংলাদেশের 3 বাহিনীর ভিন্ন ভিন্ন প্রদর্শনী হয়। সামরিক বিভিন্ন সরঞ্জামের ব্যবহার সম্পর্কে বর্ণনা দেয়া হয়। এরপর একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতীকী উপস্থাপন করা হয় জাতীয় প্যারেড গ্রাউন্ডে। মন্ত্রণালয় ভেদে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয় এই পরিবেশনায়। অনেকটা জীবন্ত অবকাঠামোর আদলে করা হয় উপস্থাপনা। যুদ্ধকালীন বিমান বাহিনীর দক্ষতা ও প্রস্তুতি ফুটিয়ে তোলা হয় এ সময়। শেষ দিকে মিগ 29 উড়োজাহাজের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট দেখানো হয়।
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং একীভূত চক্ষু স্বাস্থ্য সেবা বিষয়ে 2টি গবেষণাপত্র প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন সংস্থা সাইট সেভার্স। রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন সংস্থা সাইট সেভার্স। সাইট সেভার্স বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিওর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার AHM এনায়েত হোসাইন। উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডক্টর মুনির আহমেদ, ভিশন স্প্রিংয়ের কান্ট্রি ডিরেক্টর আফতাব ওপেল এবং সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক AHM নোমান খান সহ অন্যরা। আগামী 20 ডিসেম্বর শুরু হচ্ছে বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজয় দিবসের 50 বছর উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে 6টি করে দল অংশ নিবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ 26শে মার্চের মধ্যে প্রকাশ হবে তাদের তালিকা, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠে সরকারকে হটাবে জনগণ, আশা মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীকে করা কটূক্তি প্রত্যাহার করে ক্ষমা চাইলেন আলাল। বিচারপতি পুত্রের গাড়ি চাপায় আহত মনোরঞ্জন জীবন মৃত্যু সন্ধিক্ষণে 12 দিনেও মামলা নেয়নি পুলিশ। বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তার মেয়ে পুলিশ সার্জেন্ট মহুয়া। বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 আসামির 10 বছর করে কারাদণ্ড, প্রত্যেকের 50,000 টাকা জরিমানা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।